নির্বাচন সামনে রেখে আইনশৃঙ্খলা বাহিনীর প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বসেছে ইসি। চ্যালেঞ্জ ও করণীয় নিয়ে চলছে আলোচনা। জুলাই সনদ একপাক্ষিক ও ক্ষমতা কেন্দ্রিক বয়ান মনে করে এনসিপি। নির্বাচন প্রভাবিত হবে না দাবি বিএনপির। বাস্তবায়ন নিয়ে ভিন্নমত রাজনৈতিক নেতাদের। জুলাই জাতীয় সনদ স্বাক্ষরিত হয়েছে, এটা একটা ঐতিহাসিক রাজনৈতিক সমঝোতার দলিল, সেটা বাস্তবায়নের জন্যই আমরা এখন অঙ্গীকারাবদ্ধ। বিএনপি এবং জামাত জুলাই সনদটাকে একটা রাজনৈতিক টুলস হিসাবে নিয়েছে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল নেতা হত্যার ঘটনায় টিউশন ছাত্রী আটক। জড়িতদের ধরতে শিক্ষার্থীদের বিক্ষোভ। দুপুরেই ক্যাম্পাসে জানাজা। আমি কখনো বিশ্বাস করতে পারছি না যে জুবায়ের ভাইয়ের মতো মানুষের কোনো শত্রু থাকতে পারে। আইন শৃঙ্খলা পরিস্থিতি ভেঙে পড়েছে, আমরা সেটা বারবারই বলেছি। ছাত্র দলের নেতাকর্মীরা বারবার ভিকটিম হচ্ছে। সরকারের নৈতিক দায়িত্ব এবং আইনগত দায়িত্ব দ্রুত খুনিদেরকে বের করে তাড়াতাড়ি ফাঁসির কাস্টে ঝোলানো, এটা আমাদের একমাত্র চাপ। হংকংয়ের রানওয়ে থেকে ছিটকে সাগরে পড়ল কার্গো বিমান। ভয়াবহ দুর্ঘটনায় নিহত হয়েছে কমপক্ষে 2 জন। আমন্ত্রণ যমুনা নিউজে, সঙ্গে আছে আমি ছোয়া খন্দকার। আর এতক্ষণ শিরোনাম দেখছিলেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ ও সুষ্ঠুভাবে আয়োজনে আইন শৃঙ্খলা বাহিনীর প্রতিনিধিদের নিয়ে আলোচনায় বসেছে নির্বাচন কমিশন। সকাল 10:30টায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এই মতবিনিময় সভা শুরু হয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, 3 বাহিনীর প্রধানের প্রতিনিধি, পুলিশের মহাপরিদর্শক, বিজিবির মহাপরিচালক আনসার ও ভিডিপির মহাপরিচালক, এনটিএমসির মহাপরিচালক, এনএসআই ও ডিজিএফআই এর মহাপরিচালক সহ আইন শৃঙ্খলা বাহিনীর 18 জন সদস্য বৈঠকে যোগ দিয়েছেন। ভোট প্রস্তুতির মধ্যে আইন শৃঙ্খলা বাহিনীর শীর্ষ ব্যক্তিদের নিয়ে এএমএম নাসির উদ্দিন নেতৃত্বাধীন ইসির প্রথম বৈঠক এটি। বৈঠকে ইসির 4 কমিশনার, সচিব সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা অংশ নিয়েছেন। বৈঠকের আরও খবরাখবর জানাতে ইসি কার্যালয় থেকে যোগ দিচ্ছেন সহকর্মী লাভলি বিথি। বৈঠকে কারা এসেছেন এবং কোন কোন বিষয় নিয়ে আলোচনা হবে, বিস্তারিত জানতে চাই আপনার কাছ থেকে। আচ্ছা, নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশন অংশীজনদের সাথে যে সভা করছে, বৈঠক করছে, তারই অংশ হিসেবে আজকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে বৈঠক করছে 3 সশস্ত্র বাহিনী, 3 বাহিনীর প্রতিনিধি, পুলিশের আইজিপি, এনটিএমসি, বিজিবির মহাপরিচালক, কোস্ট গার্ডের মহাপরিচালক, সিআইডি সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রায় সবাই কিন্তু এসেছেন। এবং বৈঠকের আলোচ্য সূচি সম্পর্কে যদি বলে, আজকে মূলত 13টি বিষয় নিয়ে আলোচনা চলছে। একটি হচ্ছে নিরাপত্তার বিষয়টি, অর্থাৎ যারা নির্বাচনী কর্মকর্তা আছে, ভোট কেন্দ্রের নিরাপত্তা, জেলা উপজেলা যে নির্বাচন অফিস আছে, অফিসসমূহের নিরাপত্তা, তারপর হচ্ছে অবৈধ অস্ত্র রোধের বিষয়ে, ড্রোন, নির্বাচনের দিন ড্রোন চালানো নিষিদ্ধকরণ, এআই ব্যবহার করে যে অপপ্রচার, যেটাকে নির্বাচন কমিশন একটি চ্যালেঞ্জ বলে মনে করছে, যে এআইকে ব্যবহার করে গুজব ছড়ানো হতে পারে। সুতরাং সামাজিক মাধ্যমে সে অপপ্রচার এবং গুজব রোধ করার জন্য বিভিন্ন রকম কৌশল নির্ধারণ, তারপর হচ্ছে সংখ্যালঘুদের নিরাপত্তা, বিদেশি পর্যবেক্ষক, সাংবাদিক যারা আছেন তাদের নিরাপত্তা, পোস্টাল ব্যালটিং, যেহেতু এবার ভোট হচ্ছে পোস্টাল ব্যালট, সুতরাং পোস্টাল ভোটিং সেটি, তারপর যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা আছে প্রত্যেকের মধ্যে একটি সমন্বয় সাধনের
সমন্বিতভাবে যেন তারা কাজ করে। মূলত এই 13টি বিষয়কে সামনে রেখেই আজকের এই বৈঠকে আলোচনা চলছে। আর যেহেতু এবারের 5 আগস্টের পর আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বর্তমানে কিন্তু বেশ নাজুক বলা যায়, সুতরাং এবার আইন শৃঙ্খলার ভোটের দিনে নিরাপত্তা নিয়ে কিন্তু নির্বাচন কমিশন বেশ উদ্বিগ্ন এবং সেই রকম একটি বার্তা দিতে চায়, যাতে করে হচ্ছে যে মানুষের মধ্যে যে ভীতিটা কাজ করছে, সন্দেহ কাজ করছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিয়ে, সেই ভীতিটা যেন কাটিয়ে উঠতে পারে। মূলত এই সব 13টি বিষয় নিয়ে নির্বাচনের সময় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সবকিছু নিয়ে এই বৈঠকে আলোচনাটি চলছে। আলোচনা শেষে একটি ব্রিফিং হবে, তখনই আমরা নির্দিষ্ট করে বলতে পারবো যে কোন কোন বিষয়ে আলোচনা হচ্ছে। যে অবশ্যই তথ্য জানবো আপনার কাছ থেকে পেতে ধন্যবাদ যোগ দেওয়ার জন্য। প্রায় 9 মাসের আলোচনার পরও জুলাই সনদে স্বাক্ষর করল না সব দল। এর আইনি ভিত্তি না হওয়ায় অনুষ্ঠানেই যায়নি এনসিপি। জুলাই সনদ একপাক্ষিক ও ক্ষমতা কেন্দ্রিক বয়ান বলে মনে করে দলটি। অন্যদিকে বিএনপির দৃষ্টিতে জুলাই সনদে কয়েকটি দল স্বাক্ষর না করা সাময়িক মতভেদ। এর ফলে নির্বাচন বা ভবিষ্যৎ রাজনীতি প্রভাবিত হওয়ার সুযোগ নেই। সংস্কার প্রস্তাবে সর্বসম্মত হতে কয়েক দফা বাড়ানো হয়েছে ঐকমত্য কমিশনের মেয়াদ। দূরত্ব কমলেও 84টি প্রস্তাবে একমত হতে পারেনি দলগুলো। অনুষ্ঠানে গেলেও স্বাক্ষর করবে না জানিয়েছিল জামায়াত। পরে তারা সনদে সই করলেও অনুষ্ঠানে যায়নি এনসিপি। 17 অক্টোবর জুলাই সনদে সই করেনি আলোচনায় অংশ নেয়া 5টি রাজনৈতিক দল। কিন্তু এইটার তো আসলে কোনো আইনি ভিত্তি নাই এবং রাজনৈতিক দলগুলো এটার পরবর্তী ইলেকশন পরবর্তীতে এটা মানতে কোনো বাধ্যবাধকতা নাই। মানে এটা রাজনৈতিক কমিটমেন্ট, যেভাবে আমাদের রাজনীতিবিদরা সকাল বিকাল কমিটমেন্ট দিয়ে থাকেন। 17 তারিখ যেই কথা বলেন, 16 তারিখ আরেক কথা বলেন, 19 তারিখ আরেক কথা বলেন। দেশব্যাপী সংস্কারের আওয়াজ জোরে সরে ওঠে জুলাই আন্দোলনের পর। দলমত নির্বিশেষে সে আন্দোলনে নেতৃত্ব দিয়েছিল যে তরুণরা জুলাই সনদে স্বাক্ষর অনুষ্ঠানে দেখা যায়নি তাদের। উল্টো পুলিশের সাথে সংঘর্ষে আহত হন কয়েকজন জুলাই যোদ্ধা। নির্বাচনী রাজনীতিতে বিষয়টি কিভাবে দেখছে অন্য দলগুলো? তাদের আহত হওয়ার ব্যাপারটাকে উপেক্ষা করে আমরা ওইখানে উপস্থিত হয়েছি, কারণ এটা আমাদের রক্তক্ষরণ আছে আমাদের ভেতরে। কিন্তু তারপরে আমি মনে করছি যে জাতীয় প্রয়োজনে এটা যদি আমরা না করি তাইলে আমরা এরকম একটা ঘটনার ভেতরে পড়ব, যেটা আসলে আমাদের শহীদদেরকে ক্রমাগত আরও খারাপ দিকে নিয়ে যাবে। একই দিনে সকলের স্বাক্ষর না হলেও তাতে সমস্যা দেখে না বিএনপি। আলোচনায় অংশ নেয়া সব দলই জুলাই সনদে সই করবে বলে মনে করেন দলের শীর্ষ নেতা সালাউদ্দিন আহমেদ। প্রয়োজনে বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে আরও আলোচনার পক্ষে দলটি। এতে চাহিদা ও প্রস্তাবের দূরত্ব কমবে বলে মত বিএনপির। জুলাই জাতীয় সনদ স্বাক্ষরিত হয়েছে, এটা একটা ঐতিহাসিক রাজনৈতিক সমঝোতার দলিল। সেটা বাস্তবায়নের জন্যেই আমরা এখন অঙ্গীকারাবদ্ধ এবং সেটার আইনি ভিত্তি দেওয়ার জন্যেই গণভোট আয়োজন করতে হবে, সেই বিষয়েও আমরা সবাই একমত। সনদ স্বাক্ষরিত হলেও বাস্তবায়ন নিয়ে ভিন্ন ভিন্ন মত আছে রাজনৈতিক নেতাদের। যে স্বপ্ন নিয়ে রাষ্ট্র সংস্কারে ঝাঁপিয়ে পড়েছিল ছাত্র জনতা, তার কতটা পূরণ হতে যাচ্ছে তা নিয়েও আছে হতাশা। এরাই একমাত্র নেতৃত্ব দানকারী দল, এরকম না। এরা যখন নেতৃত্ব দিয়েছে তখন দলটা ছিল না। সেই যে জড়ো হওয়া যে অংশ, সেই বৈশিষ্ট্য তারা আসলে প্রথম থেকে, আমি দুর্ভাগ্যজনক জাতির জন্য এটা, সেই বৈশিষ্ট্য তারা খুব দ্রুত আসলে তারা নিজেরা নষ্ট করছে। বিএনপি এবং জামাত জুলাই সনদটাকে একটা রাজনৈতিক টুলস হিসাবে নিয়েছে। যে বিএনপি কোনটায় রাজি হয় না, যে প্রধানমন্ত্রী থাকাকালীন দলের প্রধান থাকতে পারবেন, এটা বিএনপি নোট অফ ডিসেন্ট দিয়ে রাখছে। বিরোধী দলের প্রধান যে থাকবেন সে একই সাথে দলের প্রধান থাকবেন, জামাত আবার সেটা নোট অফ ডিসেন্ট দিচ্ছে। তাহলে এটা তো একটা একেবারে খুবই স্পেসিফিক ভাবে মনে হচ্ছে যেন তারা একজন সরকারি দল হবে আর একজন বিরোধী দল। তারা স্বাক্ষর করবেন না এরকম কোনো অবস্থান প্রকাশ করেনি। বলেছে সনদের কি আছে দেখে তারপরে তারা স্বাক্ষর করবেন। আমি মনে করি সেটা জাতীয় নির্বাচনে কোনো প্রভাব ফেলবে না, কারণ জুলাই জাতীয় সনদে যে বিষয়গুলো সাব্যস্ত হয়েছে ঐক্যমতের ভিত্তিতে, সেগুলো বাস্তবায়নের জন্য সকল রাজনৈতিক দল একমত। ঐকমত্য কমিশনের মেয়াদ বাড়ানো হয়েছে 31 অক্টোবর পর্যন্ত। এই সময়ের মধ্যেই সব দলের সম্মতি চাইছে কমিশন। রাসেল আহমেদ, যমুনা নিউজ, ঢাকা। জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী ও ছাত্রদল নেতা জুবায়েদ হোসেন হত্যাকাণ্ডের ঘটনায় তার ছাত্রীকে আটক করেছে পুলিশ। খবর পেয়ে পুরান ঢাকার আরমানি টোলার যে বাসায় তার মরদেহ পাওয়া গেছে তার সামনে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। পরে তারা অবস্থান নেন বংশাল থানার সামনে।
জোবায়েদ হত্যায় জড়িতদের বেলা 12টার মধ্যে গ্রেফতারের আলটিমেটাম দেন। শিক্ষার্থীরা বলেন, টিউশনি করাতে গিয়েই হত্যার শিকার হয়েছেন জোবায়েদ। এদিকে দুপুরেই ক্যাম্পাসে নিহতের জানাজা হবে বলে জানা গেছে। পুরান ঢাকার আরমানিটোলা পানির পাম্প গলির এই ভবনের 3 তলায় মেলে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জোবায়েদ হোসেনের মরদেহ। কিন্তু ভবনটির নিচ তলা থেকে প্রতি তলাতেই দেখা যায় রক্তের দাগ। ধারণা করা হচ্ছে নিচতলায় গলায় ছুরিকাঘাত করা হয় এই ছাত্রদল নেতাকে। এরপর প্রাণ বাঁচাতে সিঁড়ি দিয়ে দৌড়ে উপরের দিকে ছুটে যায় জোবায়েদ। সিসিটিভির ফুটেজে দেখা যায় 2 যুবককে দৌড়ে পানির পাম্প গলি থেকে বেরিয়ে যেতে। একজনের গায়ে কালো ও অন্যজনের গায়ে গোলাপি রঙের টি শার্ট। তবে ভিডিওতে আসামিদের চেহারা স্পষ্টভাবে দেখা যাচ্ছে না। জোবায়েদের মৃত্যুর খবরে তীব্র ক্ষোভে ফুঁসে ওঠে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। ঘটনাস্থলে এসে হত্যাকাণ্ডের বিচার দাবি করেন তার বন্ধু ও সহপাঠীরা। বিশ্ববিদ্যালয় প্রশাসনের পাশাপাশি ছাত্রদলও এই ঘটনার বিচার দাবি করেছে। আমরা প্রশাসনকে অনুরোধ করব যে যত দ্রুত সম্ভব আসামিকে যেন আইনের আওতায় নিয়ে আসা। দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি ভেঙে পড়েছে, আমরা সেটা বারবারই বলেছি। অতীতেও দেখেছেন আমরা পারভেজকে হারিয়েছি, সাম্যকে হারিয়েছি। তো দেখা যাচ্ছে ছাত্রদলের নেতাকর্মীরা বারবার ভিকটিম হচ্ছে। পুলিশ জানায় জোবায়েদ এই ভবনেই টিউশন পড়াতেন। এই হত্যার ঘটনায় সন্দেহভাজন হিসেবে তার ছাত্রীকে হেফাজতে নিয়েছে পুলিশ। রাত 12টা নাগাদ জিজ্ঞাসাবাদের জন্য তাকে বংশাল থানায় নেওয়া হয়। এর পরপরই বংশাল থানার সামনে অবস্থান নেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্রদল নেতাকর্মীরা। বিক্ষোভ দেখান টায়ারে আগুন জ্বালিয়ে। অভিযুক্তরা দ্রুত গ্রেফতার না হলে থানা ঘেরাও সহ কঠোর কর্মসূচির হুঁশিয়ারিও দেন তারা। সে টিউশনি করে তার জীবিকা নির্বাহ করে, শিক্ষা ব্যবস্থা খরচ নির্বাহ করে। সেই ছেলেকে এভাবে হত্যা করা হবে, এটা প্রশাসনের একটা নির্লিপ্ততা অবশ্যই আছে। আমি কখনো বিশ্বাস করতে পারছি না যে জুবায়ের ভাইয়ের মতো মানুষের কোনো শত্রু থাকতে পারে। ক্যাম্পাস রিলেটেড বিভিন্ন আন্দোলন বিভিন্ন সময় হয়, জোবায়েদ ভাই সেই সকল আন্দোলনের সামনে থেকে লিড করতেন। জোবায়েদ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেফতার ও সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছেন তার স্বজনরাও। যারা আমার ভাই খুন করেছে সঠিক তদন্তের মাধ্যমে গ্রেফতার করে দৃষ্টান্ত শাস্তি দেওয়া হোক। সরকারের নৈতিক দায়িত্ব এবং আইনগত দায়িত্ব দ্রুত খুনিদেরকে বের করে তাড়াতাড়ি ফাঁসির কাস্টে ঝোলানো, এটা আমাদের একমাত্র চাওয়া। নিহত জোবায়েদ হোসেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের 15তম ব্যাচের শিক্ষার্থী ও শাখা ছাত্র দলের আহ্বায়ক কমিটির সদস্য ছিলেন। বিশ্ববিদ্যালয়ের কুমিল্লা জেলা ছাত্র কল্যাণ সমিতির সভাপতির দায়িত্ব পালন করেছেন জোবায়েদ। শামীম রেজা, যমুনা নিউজ, ঢাকা। জুলাই গণহত্যার মামলায় শেখ হাসিনা সহ 3 জনের বিরুদ্ধে করা মানবতা বিরোধী অপরাধের মামলায় আসামি পক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শুরু হচ্ছে আজ। এ বিষয়ে আরও জানাতে ট্রাইব্যুনাল থেকে যোগ দিচ্ছেন সহকর্মী আরিফুর রহমান সবুজ। যুক্তিতর্ক উপস্থাপন শুরু হয়েছে কিনা এবং মামলাগুলো সম্পর্কে বিস্তারিত জানতে চাই আপনার কাছ থেকে। এই মামলাটি মূলত ট্রাইব্যুনালের প্রথম মামলা এবং এই যে মামলাটি, এই মামলাটির প্রথম বিচার কাজ শুরু হয়। এর মধ্যেই 54 জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে রাষ্ট্রপক্ষের যে যুক্তিতর্ক সেটিও শেষ হয়েছে। গত সপ্তাহে টানা 5 দিন ধরে রাষ্ট্রপক্ষে এই মামলাটির যে যুক্তিতর্ক সেই যুক্তিতর্ক উপস্থাপন করবেন আদালতের সামনে এবং যুক্তিতর্ক শেষ করে এই মামলার যে আসামি অর্থাৎ শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সহ এইখানকার যে আসামিগুলো আছে তাদের সর্বোচ্চ শাস্তি দাবি করেছেন। আজকে মূলত আসামি পক্ষের যে আইনজীবী, রাষ্ট্র নিযুক্ত আইনজীবী, যেহেতু এই আসামিরা পলাতক রয়েছেন তাদের নিজেদের কোনো আইনজীবী নেই, রাষ্ট্র নিযুক্ত আইনজীবী তিনি আজকে তার যে যুক্তিতর্ক সেই যুক্তিতর্ক উপস্থাপন করবেন। অর্থাৎ রাষ্ট্রপক্ষের পক্ষ থেকে যে যুক্তি দেখানো হয়েছে সেই
যুক্তিগুলো খণ্ডন করার পাশাপাশি এই মামলাটিতে যেহেতু তিনি যে সাক্ষ্য শেষে জেরাতে বিভিন্ন বিষয়গুলো তুলে ধরেছিলেন এই মামলার, অর্থাৎ শেখ হাসিনা যে নির্দোষ সেটি প্রমাণের চেষ্টা করেছেন, সেই বিষয়গুলো মূলত আজকে তার যে যুক্তি সেই যুক্তিতর্কে উপস্থাপন করবেন। এখনও শুরু হয়নি যুক্তিতর্ক, হয়তো কিছুক্ষণের মধ্যে 11:30টার দিকে শুরু হওয়ার কথা রয়েছে এবং আশা করা হচ্ছে রাষ্ট্রপক্ষ বা সংশ্লিষ্ট যারা রয়েছে, যিনি রাষ্ট্রনিযুক্ত আইনজীবী আমির হোসেন, তার সঙ্গে কথা হচ্ছিল, হয়তো 2-1 দিন সময় লাগতে পারে, অর্থাৎ অন্তত 2 দিন যুক্তিতর্ক উপস্থাপনের সময় লাগতে পারে। এরপরেই এই যে যুক্তিতর্ক উপস্থাপনের কাজটি শেষ হবে এবং এরপরে মূলত মামলাটির যে রায়ের জায়গাটি সেই জায়গাটিতে চলে যাবে। অর্থাৎ ধরে নেওয়া যায় যে ট্রাইব্যুনালে যেহেতু এটি প্রথম মামলা এবং প্রথম সাক্ষ্য গ্রহণও এই মামলাটিতেই শেষ হয়েছে, সেই হিসেবে ধরে নেওয়া যায় যে 1 থেকে 1 মাসের মধ্যেই, অর্থাৎ এই মাসের মধ্যেও হতে পারে, আমরা আশা করতে পারি যে এই মামলাটির রায়ের যে দিনক্ষণ সেটিও হয়তো এই যুক্তিতর্ক উপস্থাপনের পর আদালতের পক্ষ থেকে নির্ধারণ করা হবে। ছোয়া। সবুজ, অনেক ধন্যবাদ আপনাকে। চোখের জলে প্রিয়জনের মরদেহ বুঝে নিল মিরপুরের রূপনগরে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহতদের স্বজনরা। রাতে ঢাকা মেডিকেল কলেজ মর্গ থেকে একে একে বুঝিয়ে দেওয়া হয় 14 জনের মরদেহ, তবে আরও 2 জনের মরদেহ এখনও সেখানে আছে। এর আগে ডিএনএ পরীক্ষার মাধ্যমে শনাক্ত করা হয় নিহতদের পরিচয়, আর তাদের দাফনের জন্য পরিবার প্রতি 25,000 টাকা দিয়েছে সরকার। গত 14 অক্টোবর মিরপুরের রূপনগর এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত হন 16 জন। তাদের মরদেহ শনাক্তে ময়নাতদন্ত ও ডিএনএর নমুনা সংগ্রহ করে সিআইডির ফরেনসিক বিভাগ। রোববার রাতে কেমিক্যাল গোডাউন ও পোশাক কারখানার ওই আগুনে নিহতদের মরদেহ হস্তান্তর করে কর্তৃপক্ষ। এ সময় ঢাকা মেডিকেল মর্গে তৈরি হয় শোকাবহ পরিবেশের। প্রিয়জনের মরদেহ গ্রহণের সময় কান্নায় ভেঙে পড়েন অনেকে। আমি এতটুকু শাস্তি আবেদন করব যে আমার বোন তো মরে গেছে, আমি তো আমার বোনকে পাবো না কোনোদিন আর। 14 দিন মাত্র আমার বোন ডিউটি করে মরে গেছে। তার চোখে অনেক স্বপ্ন ছিল, তার মধ্যে মরার সময় সে নিশ্চয়ই এটাও বলছে যে গেড়ে যে তালা মেরে দিছে তার বিচারজন খোদা করে। এই প্রথম মান্থে ঢুকছে, এই প্রথম মান্থ তার, এবং যেদিন গেছে, যেদিন দুর্ঘটনা ঘটে এদিন তার লাস্ট ডে ছিল এবং স্যালারি ডে ছিল, সেদিন যায় দুর্ঘটনা। এদিকে মরদেহ দাফনের জন্য ভুক্তভোগী পরিবারগুলোকে 25,000 টাকা করে অনুদান দিয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়। তারা খুঁজে পায় না, তারপর ডিএনএ স্যাম্পল নিল, আজকে মেবি জানাইলো যে এরকম তার লাশ পাওয়া গেছে, কিন্তু এখন পর্যন্ত ক্ষতিপূরণ দিবে বা কি না করবে এরকম কোনো নিউজ এখনো পাওয়া যায় না। কেমিক্যাল ইয়াতে দগ্ধ হয়ে মারা গেছে। তো আমাদের আজকে লাস্ট অনেক দিন, মানে আরো 1 সপ্তাহ হয়ে গেছে, তারপর আজকে লাস্ট হস্তান্তর করতেছে। মধ্যরাতে মরদেহ বুঝে পেয়ে যার যার গ্রামের বাড়ির উদ্দেশ্যে রওনা দেন। শামীম রেজা, যমুনা নিউজ, ঢাকা। ভেঙে পড়েছে সিলেটের যাতায়াত ব্যবস্থা। সড়ক, রেল কিংবা বিমান সব পথেই ভোগান্তি আর সিন্ডিকেটের কবলে যাত্রীরা। এতে একদিকে নষ্ট হচ্ছে মূল্যবান সময়, অন্যদিকে পর্যটক হারানোর সহ অর্থনৈতিক খাতেও পড়ছে প্রভাব। সিলেট থেকে আহমেদ শাহিনের ছবিতে নাবিল হোসেনের প্রতিবেদন। প্রকৃতিকন্যা সিলেট, যার রূপ লাবণ্য আকৃষ্ট করে সবাইকে। প্রবাসী অধ্যুষিত অঞ্চলটি একদিকে যেমন রেমিটেন্সের পালে হাওয়া দিচ্ছে, অন্যদিকে খনিজ সম্পদ সরবরাহের মাধ্যমে এগিয়ে নিচ্ছে দেশের অর্থনীতি। তবুও যেন যুগ যুগ ধরে বঞ্চিত এ অঞ্চল। বঞ্চনার সবচেয়ে বড় নজির যাতায়াত ব্যবস্থা। দীর্ঘদিন ধরেই সংস্কারহীন সিলেটের রেলপথ, প্রায়শই ঘটছে দুর্ঘটনা। সেই সাথে গত 1 যুগেও ঢাকা চট্টগ্রাম রুটে যুগ হয়নি নতুন ট্রেন। তার উপর টিকিট কালোবাজারির দৌরাত্ম্য। সব মিলিয়ে যাত্রীদের কাছে ট্রেনের টিকিট যেন সোনার হরিণ। যদি আমি 20 বার আসি তাহলে হয়তো 2 বার পাওয়া যায় কিংবা 3 বার পাওয়া যাচ্ছে, বাকি সময়গুলো পাওয়া যাচ্ছে না। আমার টিকিট দিতেছে না, বলতেছে যে না টিকিট নাই। কত তারিখের আছে সেটাও বলে না। টিকিট বাড়াতে হলে আপনার ট্রেন বাড়াতে হবে, কিন্তু আমাদের 2012 সালের পরে কালনী ট্রেন উদ্বোধন হওয়ার পরে এখন পর্যন্ত সিলেটবাসী আমরা কোনো ট্রেন এখনো পাই না। সড়কপথের অবস্থা আরও নাজুক।
2021 সালে শুরু হওয়া 6 লেনের ঢাকা সিলেট মহাসড়কের কাজ হয়েছে মাত্র 15%। ধীরগতির এমন সংস্কার কাজে সিলেট থেকে ঢাকা যেতে এখন সময় লাগছে প্রায় 1 দিন। সড়ক ও রেলের এমন দুরবস্থায় যারা বিমানের পথ ধরেন তারাও জিম্মি সিন্ডিকেটের হাতে। যেখানে 4 ঘন্টা আসার কথা এখানে 8 ঘন্টা সময় লাগছে। মানে এরকম জঘন্য একটা সড়ক যেখানে 30-এর উপর টানতে পারে না গাড়ি। জামজট, রাস্তার কাজ তো খুব স্লো, রাস্তার কাজ ঠিক মতো হচ্ছে না। তুমি দেখলাম 7,000+ টাকা, 1 ঘন্টা পরে যখন এই টিকিটটা কাটতে গেলাম সেটা হয়ে গেল 13,000+, মানে দুজনের টিকিট 26,000। এই বিমানে চলাফেরা এরা চাহিদার উপর ভিত্তি করিয়া এরা এইভাবে জুলুম করতেছে। এসব বঞ্চনা থেকে মুক্ত হতে রাজপথে নামতে শুরু করেছেন সিলেটবাসী। দাবি আদায়ে সিলেট অচলের হুমকি দিচ্ছেন তারা, যদিও ভোগান্তি নিরসনে দ্রুত পদক্ষেপ গ্রহণের আশ্বাস প্রশাসনের। প্রবাসী সিলেটের ভাই বোনরা প্রত্যেকটা এমবেসি ঘেরাও করব এবং এই কর্মসূচি যখন আমরা ঘোষণা দেব সারা বিশ্ব জুড়ে জানবো আমাদের প্রতি যে বৈষম্য। 2022 সালে বন্যার পরে যে সমস্যাগুলো হয়েছে সেই রাস্তাগুলো রিপেয়ার করা হয়নি, যার ফলে ঢাকা সিলেট হাইওয়ে, সিলেট তামাবিল হাইওয়ে থেকে শুরু করে উপজেলা পর্যন্ত যতগুলো কানেক্টিভ রাস্তা আছে সবগুলো রাস্তার অবস্থা কিন্তু খুবই খারাপ। কিছু কাজ আন্ডার প্রসেস আছে, চলছে। আমরা আশা করছি খুব শীঘ্রই হয়তো এটা সমস্যাগুলো সমাধান হবে। এমন ভঙ্গুর যাতায়াত ব্যবস্থায় একদিকে যেমন ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা, ঠিক তেমনি বিরূপ প্রভাব পড়েছে সিলেটের পর্যটন শিল্প সহ অর্থনৈতিক খাতে। সিলেটবাসীর প্রত্যাশা দ্রুত সময়ের মধ্যেই এমন ভোগান্তি থেকে মুক্তি মিলবে তাদের। নাবিল হোসেন, যমুনা নিউজ, সিলেট। যুদ্ধবিরতি লঙ্ঘন করে রোববার দিনভর গাজায় বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। সকাল থেকে উপত্যকাটি প্রায় 100টি স্থানে আকাশ থেকে চলে বোমা বর্ষণ। এতে প্রাণ হারিয়েছে অন্তত 45 জন। দক্ষিণ গাজায় চালানো হয় একের পর এক হামলা। রাফা ও খান ইউনিসে ইসরায়েলি যুদ্ধ বিমান দিয়ে চলে আগ্রাসন। মধ্য গাজায় গণমাধ্যম কর্মীদের একটি আবাসিক কম্পাউন্ডে আইডিএফের হামলায় নিহত হন 2 জন। একই দিনে মধ্য গাজার আল জাওয়াইদা শহরে এক হামলায় প্রাণ হারান কমান্ডার সহ হামাসের সশস্ত্র শাখা কাসিম ব্রিগেডের 6 সদস্য। ফিলিস্তিনি প্রশাসন জানিয়েছে 10 অক্টোবরের পর থেকে অন্তত 80 বার যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে তেল আবিব। আর এসব হামলায় নিহত হয়েছে 97 জন, আহত হয়েছে আরও 230 জন। সব মিলিয়ে 2 বছরে উপত্যকাটিতে প্রাণহানির সংখ্যা 68,000 ছাড়িয়েছে। আফগান শরণার্থীদের নিজ দেশে ফেরত পাঠাতে খুলে দেয়া হয়েছে পাকিস্তানের চামান ক্রসিং। 2 দেশের তীব্র সংঘাতে দেশটির সীমান্ত এলাকায় বেশ কয়েকদিন ধরে আটকে ছিলেন অনেক আফগান ব্যবসায়ী। কাতারের যুদ্ধবিরতি চুক্তির পর তারা এখন ফিরছেন নিজ ভূমিতে। ফিরছে পাকিস্তানে আশ্রয় নেওয়া অনেক শরণার্থীও। তবে এখনও স্থগিত রয়েছে আফগানিস্তান থেকে ব্যবসা ও পায়ে চলাচল। তোরখাম ক্রসিং সম্পূর্ণ বন্ধ থাকলেও যুদ্ধবিরতি চুক্তির খবরে সন্তুষ্ট 2 দেশের সাধারণ মানুষ। পাকিস্তানের সীমান্তবর্তী এলাকায় কয়েকদিনের ব্যাপক গোলাগুলির মাঝে আটকে ছিলেন এসব আফগান নাগরিক। অবশেষে সুযোগ পেয়ে পায়ে হেঁটেই তাড়াহুড়ো করে নিজ দেশে ফিরছেন তারা। জীবিকার তাগিদে আফগানিস্তানের অনেক ব্যবসায়ী সীমান্ত পার হয়ে ব্যবসা করেন পাকিস্তানে, কিন্তু সম্প্রতি 2 দেশের তীব্র সংঘাতে অবরুদ্ধ হয়ে পড়েন তারা। কাতারে স্বাক্ষরিত যুদ্ধবিরতি চুক্তিতে সন্তোষ প্রকাশ করেন এসব পেশাজীবী। যুদ্ধের কারণে গত 3 দিন ধরে এখানে আটকা পড়েছিলাম। কাতারে যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরিত হওয়ায় আমরা অত্যন্ত খুশি। শরণার্থীরা অনেক কষ্ট ভোগ করছিল, তবে এখন এই শান্তি চুক্তির পর দেশে ফিরতে পেরে বেশ খুশি আমরা। আমি একজন ব্যবসায়ী, সীমান্ত পার হয়ে ব্যবসা করি। 3 দিন আগে আবারও সংঘাত শুরু হওয়ায় কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছিলাম। সবাই নিরাপত্তা নিয়ে খুব দুশ্চিন্তায় ছিল। পরিবার নিয়ে নিজ দেশে ফিরছে বিভিন্ন সময় আফগানিস্তান থেকে পালিয়ে আসা অনেক শরণার্থীও। তাদের জন্য খুলে দেওয়া হয়েছে পশ্চিম দক্ষিণ পাকিস্তানের চামান ক্রসিং। দেশটিতে অবৈধভাবে বসবাসরত বিদেশিদের বিরুদ্ধে অভিযানের অংশ হিসেবে নেওয়া হয়েছে এ পদক্ষেপ। যুদ্ধবিরতির সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন পাকিস্তানের বাসিন্দারাও। পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে শান্তি চুক্তি একটি ভালো ঘটনা। আমরা প্রতিবেশী মুসলিম দেশ, তাই আমাদের মিলেমিশে বসবাস করা উচিত। উত্তেজনা বাড়লে উভয় দেশই ক্ষতির মুখে পড়বে। এমন পরিস্থিতিতে এখন 2 দেশের সাধারণ মানুষের আশা, নতুন করে আর সংঘাতে জড়াবে না ইসলামাবাদ আর কাবুল। স্বাভাবিক হবে সীমান্তের সকল ব্যবসায়িক ও যাতায়াত কার্যক্রম। রেজওয়ানা সায়মা, যমুনা নিউজ।
রানওয়ে থেকে ছিটকে গিয়ে সাগরে পড়ল কার্গো বিমান। ভয়াবহ এই দুর্ঘটনা ঘটেছে হংকংয়ে। নিহত হয়েছে কমপক্ষে 2 জন। সংযুক্ত আরব আমিরাতের দুবাই থেকে মালামাল নিয়ে হংকং পৌঁছেছিল কার্গো বিমানটি। স্থানীয় সময় সোমবার ভোররাত 3:50 দিকে হংকং আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সময় ঘটে বিপত্তি। 2 টুকরো হয়ে সাগরে আছড়ে পড়ে উড়োযানটি। রানওয়েতে একটি গাড়ির সঙ্গে ধাক্কা লাগে বিমানটির। সাগরে পড়ে যায় বিমানবন্দরের 2 কর্মী। তাদের উদ্ধার করা গেলেও মারা যায় হাসপাতালে। দুর্ঘটনার সময় 4 জন ক্রু ছিলেন বিমানে। তাদের নিরাপদে উদ্ধার করা সম্ভব হয়। দুর্ঘটনা কবলিত উড়োযানটি বোয়িং 747 মডেলের একটি যাত্রীবাহী বিমান ছিল। পরবর্তীতে কার্গোয় রূপান্তর করা হয় সেটি। দর্শক, এই ছিল যমুনা নিউজে।